সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করব কমপ্লেক্স অ্যানালাইসিস নিয়ে, যাকে বাংলায় আমরা বলি জটিল বিশ্লেষণ। তো কমপ্লেক্স অ্যানালাইসিসটা সম্পূর্ণ কমপ্লেক্স নাম্বার অর্থাৎ জটিল সংখ্যার উপর ভিত্তি করে রচিত। আর এখানে জটিল সংখ্যার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করে এবং সেই সম্পর্কিত কিছু সূত্র, তত্ত্ব এসব দেওয়া হয়েছে। তো আমাকে প্রথমে দেখতে হবে জটিল সংখ্যা জিনিসটা আসলে কি। তো আমি স্বাভাবিকভাবে একটা সমীকরণ নিই, ধরলাম যে এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 0। এটা একটা স্বাভাবিক একটা সমীকরণ। আমি এই সমীকরণকে সমাধান করার জন্য করব কি, এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 কে পক্ষান্তর করবো, তাহলে আমি পাবো -3। তো যদিও সমীকরণটা দেখতে আমরা দেখতে পাচ্ছি যে সমীকরণটা বাস্তব সংখ্যার সমীকরণ, কিন্তু আমি যখন এই সমীকরণকে সমাধান করতে গেলাম তখন আমরা দেখতে পাচ্ছি যে এই সমীকরণকে সমাধান করা সম্ভব নয়। মানে বাস্তব সংখ্যার নিয়ম কানুন অনুযায়ী একে সমাধান করা সম্ভব নয়। কেন? কারণ আমি যদি ওকে সমাধান করতে চাই তাহলে আমি উভয় পক্ষকে রুট করব। তা আমি এই পক্ষে যদি রুট করি তাহলে আমি পাবো রুট এক্স স্কোয়ার, আর এই পক্ষে রুট করলে আমি পাবো রুট ওভার -3। তো এখন বাস্তব সংখ্যায় কোন ঋণাত্মক সংখ্যাকে রুট করা সম্ভব নয়, যার কারণে আমরা বাস্তব সংখ্যার চিন্তাধারায় ওকে সমাধান করতে পারি না। তো আমরা শেষ পর্যন্ত পাই কি, স্কোয়ার এবং রুট কাটা গেলে আমরা পাবো এক্স ইকুয়াল টু, এখানে আমরা পাবো রুট ওভার -3 কে আমি এভাবে লিখতে চাচ্ছি রুট ওভার -1 ইন্টু 3। চাইলে এভাবে লিখতে পারি, কারণ 3 একে 3, মাইনাসে মাইনাস হয়ে যাবে। ইকুয়াল টু এই সংখ্যাটাকে আমি চাইলে এভাবে -1 ইন্টু রুট ওভার 3 এভাবে লিখতে পারি। মানে রুটটাকে সেপারেট করে দিলাম। গুণ সম্পর্কে থাকলে রুট এভাবে সেপারেট করে দেওয়া যায় প্রত্যেকটা সংখ্যাকে। তো এখন কথা হচ্ছে রুট 3 কোন একটা আনসার আমরা পাবো, যেমন রুট 3 এর আনসার 1.7172 টাইপসের একটা আনসার আসতে পারে, কিন্তু -1 কে রুট করলে আমরা কখনোই কোনো আনসার পাবো না। তো এই -1 কে আমরা i দ্বারা প্রকাশ করি এবং রুট 3 কে তার জায়গায় লিখে দিই, তাহলে আমরা পাবো রুট 3i। তাহলে এখন আমরা দেখলাম x এর একটা আনসার হচ্ছে রুট 3i। এই যে i, এটা হচ্ছে জটিল সংখ্যার একক। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পেলাম কি, x কে যদি আমরা এই সমীকরণকে যদি আমরা সমাধান করি, বাস্তব সংখ্যায় এর কোনো সমাধান পাওয়া যায় না, কিন্তু আমরা যদি জটিল সংখ্যায় চিন্তা করি তাহলে আমরা তার সমাধান পাচ্ছি রুট 3i। আর i মানে হচ্ছে রুট ওভার -1। এই সংখ্যাটাকে বলা হয় কাল্পনিক সংখ্যার একক। আর কাল্পনিক সংখ্যা তারাই হবে যাদের সাথে এই সংখ্যাটা গুণ আকারে থাকবে। যেমন আমরা বললাম 6i, তাহলে এটা একটা কাল্পনিক সংখ্যা। তারপর ধরলাম 7i, এটা একটা কাল্পনিক সংখ্যা। অথবা ধরলাম xi, এটা একটা কাল্পনিক সংখ্যা। তো এখন জটিল সংখ্যাটা আসলে কি? জটিল সংখ্যা হচ্ছে এমন একটা সংখ্যা যেখানে একটা বাস্তব অংশ থাকবে এবং একটা কাল্পনিক অংশ থাকবে। যেমন আমি লিখে দেখাচ্ছি যে 3 প্লাস 2i। তাহলে দেখা যাচ্ছে যে এই 3টা হচ্ছে একটা বাস্তব সংখ্যা, আর এখানে 2i এটা হচ্ছে একটা অবাস্তব সংখ্যা, কারণ ওর সাথে এই রুট ওভার -1 বা রুট ওভার -1 এর সংকেত i লেখা আছে। তার মানে আমরা বুঝলাম যে একটা বাস্তব এবং একটা কাল্পনিক এই সংখ্যা মিলে এই পুরো সংখ্যাটার নাম হচ্ছে জটিল সংখ্যা। তাহলে জটিল সংখ্যা আর কাল্পনিক সংখ্যা একই কথা নয়। একটা কাল্পনিক সংখ্যার সাথে শুধুমাত্র i থাকবে, আর একটা জটিল সংখ্যায় একটা বাস্তব অংশ থাকবে, একটা অবাস্তব অংশ থাকবে। তবে আমরা কাল্পনিক সংখ্যাকে জটিল সংখ্যা বলতে পারি। যেমন আমাকে বলবো কি 6i, এটা হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা। আমি একটু লিখে দিই, এটা হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা। এটা কাল্পনিক সংখ্যা। আমি চাইলে এটাকে জটিল সংখ্যা বলতে পারি। কিভাবে? আমি কি করলাম, এই 6i কে বললাম কি 0 প্লাস 6i। তো 0 হচ্ছে একটা বাস্তব সংখ্যা আর 6i হচ্ছে একটা অবাস্তব সংখ্যা। তাহলে এই হয়ে গেল এটা একটা জটিল সংখ্যা। তার মানে আমরা বুঝলাম যে কাল্পনিক সংখ্যাকে আমরা চাইলে জটিল সংখ্যা বলতে পারি বা বানাতে পারি। তবে কাল্পনিক সংখ্যা আর জটিল সংখ্যা একই কথা নয়। কাল্পনিক সংখ্যা হচ্ছে শুধুমাত্র একটা অবাস্তব অংশ, আর জটিল সংখ্যা হচ্ছে একটা বাস্তব আর একটা অবাস্তব অংশের বীজগাণিতিক যোগফল। মানে যোগ হতে পারে, বিয়োগ হতে পারে, বীজগাণিতিক যোগফল। আচ্ছা, স্বাভাবিকভাবে আমরা এই x প্লাস i y টাইপসের রাশিগুলোকে জটিল সংখ্যা বলে থাকি। x প্লাস i y,
মানে একটা হচ্ছে বাস্তব যার সাথে কোনো আই নেই, আর একটা হচ্ছে অবাস্তব যার সাথে আই রয়েছে। তো এখন এটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করেও থাকি, যে জেড হচ্ছে একটা জটিল সংখ্যা যদি ওর ভিতরে এক্স প্লাস আই ওয়াই ধরনের বা টাইপসের একটা রাশি থাকে। তাহলে আমি এভাবে লিখতে পারি যে 3 প্লাস 2i এটা একটা জটিল সংখ্যা, আর এই 3 হচ্ছে এখানে x এর মান, আর এই 2 হচ্ছে এখানে y এর মান, আর i তো i আছে। তাহলে x প্লাস i y এই ধরনের রাশিগুলোকে আমরা জটিল সংখ্যা বলি। এগুলোকে অনেক বইয়ে এভাবে এক্সপ্রেস করা হয়, a প্লাস i b এই টাইপসের রাশিকে আমরা জটিল সংখ্যা বলতে পারি, p প্লাস i q এরকম একটা রাশিকে আমরা জটিল সংখ্যা বলতে পারি। তো এখানে x প্লাস i y এটা জটিল সংখ্যা, তবে x নিজেও বাস্তব সংখ্যা, y নিজেও বাস্তব সংখ্যা। একটু খেয়াল করি, এই 3 প্লাস 2i এটা জটিল সংখ্যা, কিন্তু এই 3 নিজে কিন্তু বাস্তব, আবার এদিকে 2 নিজে কিন্তু বাস্তব, কিন্তু 2 সাথে এই যখন i গুণ থাকলো তখন সে হয়ে গেল কাল্পনিক। তাহলে x প্লাস i y এটা জটিল সংখ্যা, এবং এখানে যে x এবং y দেখা যাচ্ছে, x এবং y দেখা যাচ্ছে এরা কিন্তু রিয়েল নাম্বারের মধ্য থেকে আসছে। তাহলে শুধুমাত্র i অংশটা থাকার কারণে এটা জটিল হয়ে গেল, কিন্তু x এবং y দুজনেই কিন্তু রিয়েল নাম্বার থেকে পাওয়া সংখ্যা। আচ্ছা, এবার আমরা এই জটিল সংখ্যাটাকে আমরা চিত্র উপস্থাপন করব। তবে চিত্র উপস্থাপন করার আগে আমরা একটু পোলার স্থানাঙ্ক এবং কার্টেসীয় স্থানাঙ্ক সম্পর্কে ধারণা নিব, এবং এদের মধ্যে সম্পর্কটা কি আর ওরা কি প্রকাশ করে সেটা সম্পর্কে জানবো। তারপর আমরা এই সংখ্যাটাকে চিত্রে উপস্থাপন করব। তো কার্টেসীয় স্থানাঙ্ক কি? কার্টেসীয় স্থানাঙ্ক হচ্ছে যে স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে x এবং y টাইপসের রাশি থাকে, মানে এই ধরনের x, y এগুলোকে আমরা কার্টেসীয় স্থানাঙ্ক বলে থাকি। তো এগুলোতে হয় কি, একটা x অক্ষ থাকে আর একটা y অক্ষ থাকে, আর এই x অক্ষ y অক্ষের মানগুলো খুঁজে বার করতে হয়। তো ধরলাম কোন একটা বিন্দু যার নাম হচ্ছে x, y। তো এই কার্টেসীয় স্থানাঙ্কে ওকে কিভাবে খুঁজে পেতে হয়? আমাকে যেতে হয় কি, x পরিমাণ x অক্ষে যেতে হয় x পরিমাণ, তারপর ওইখান থেকে y পরিমাণ উপরের দিকে উঠতে হয়। তো এই হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্কের ব্যবস্থা। তো কার্টেসীয় স্থানাঙ্ক করতে হয় কি, x অক্ষে x পরিমাণ যেতে হয় আর y অক্ষে y পরিমাণ যেতে হয়। তো এটা ছোট্ট করে উদাহরণ দিই, ধরলাম আমাকে কার্টেসীয় স্থানাঙ্কে বললো 3, 2 এই বিন্দুটা খুঁজে বের করতে। তো আমি কি করব, x অক্ষে যাব 1, 2, 3 পরিমাণ, আর y অক্ষে যাব 1, 2 পরিমাণ। তো এই যে পয়েন্টটা পাইলাম, এই পয়েন্টটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্কের 3, 2 পয়েন্ট। তো আমি এই 3, 2 না লিখে লিখলাম xy, তাহলে আমাকে x অক্ষে যেতে হবে x পরিমাণ আর y অক্ষে যেতে হবে y পরিমাণ। তাহলে আমি যে বিন্দুটা পাবো ওই বিন্দুর নাম হচ্ছে x, y, আর এটাই হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক। মানে কার্টেসীয় স্থানাঙ্কে একটা বিন্দুকে খুঁজে বের করতে হলে আমাদেরকে x অক্ষে যেতে হয়, y অক্ষে যেতে হয়। এভাবে কার্টেসীয় স্থানাঙ্কে আমরা কোন একটা বিন্দুকে খুঁজে বের করি। আচ্ছা, এবার পোলার স্থানাঙ্ক কাদেরকে বলে? তো পোলার স্থানাঙ্ক হচ্ছে ঠিক এরকম, যে পোলার স্থানাঙ্কে এরকম একটা পোল বিন্দু থাকে, এটাকে বলা হয় পোল বিন্দু। পোল মানে হচ্ছে গর্ত, মানে ধরলাম একটা ফুটো করে দিলাম, এটাই হচ্ছে পোল বিন্দু। আর থাকে একটা আদি অক্ষ, তাহলে একটা থাকে পোল বিন্দু আর একটা থাকে আদি অক্ষ। তো পোলার স্থানাঙ্কে কোন একটা বিন্দুকে কিভাবে খুঁজে বের করতে হয়? এখানে কোন একটা বিন্দুকে খুঁজে বার করলাম, x পরিমাণ গেলাম, y পরিমাণ গেলাম, ওই বিন্দুটা পেয়ে গেলাম। আর পোলার স্থানাঙ্কে খুঁজে বার করতে হয় আদি অক্ষের সাথে থিটা কোণে, আদি অক্ষের সাথে থিটা কোণে, মানে হচ্ছে এই আদি অক্ষের সাথে আমি একটা থিটা কোণে একটা মোচড় দিয়ে দিব, মোচড় দিয়ে তারপর এই থিটা কোণে মোচড় দিয়ে আর পরিমাণ দূরে গেলে এই বিন্দুটাকে খুঁজে পাওয়া যাবে। না, আদি অক্ষের সাথে থিটা পরিমাণ ঘুরে তারপরে যদি আমি আর পর্যন্ত যাই তাহলে আমি এই বিন্দুটাকে খুঁজে পাচ্ছি। তো এই জন্য পোলার স্থানাঙ্কে এই বিন্দুটার নাম হয় আর, থিটা। মানে আমি কতটুকু কোণে ঘুরলাম সেটা হচ্ছে থিটার মান, আর কতটুকু দূরত্ব এগিয়ে গেলাম তা হচ্ছে আর এর মান। তো এখন আমরা বুঝলাম যে এক্স ওয়াই দ্বারা যে অক্ষ রেডি করা হয় সেগুলোকে আমরা বলি কার্টেসীয় স্থানাঙ্ক, আর এবং থিটা দ্বারা যে অক্ষ রেডি করা হয় সেগুলোকে আমরা বলি পোলার স্থানাঙ্ক। এখন কথা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্কে বিন্দু খোঁজা আর পোলার স্থানাঙ্কে বিন্দু খোঁজার সিস্টেম একই নয়, যা আমরা দেখেই বুঝতে পারছি। কিন্তু কথা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক দুজনেই কিন্তু একই বিন্দুকে খুঁজে বার করে দিতে পারে, তবে ভিন্ন সিস্টেমে। যেমন আমি কি করলাম, এই টোটাল পোলার স্থানাঙ্কের সিস্টেমটাকে এখান থেকে তুলে এইখানে বসানোর ব্যবস্থা করলাম। তো কি করলাম,
আমি ভাবলাম এখানে যেটা মূল বিন্দু মানে কার্তেশীয় স্থানাঙ্কে যেটা মূল বিন্দু সেটা পোলার স্থানাঙ্কে পোল বিন্দু, আমি এখানে পোল বিন্দুটা দিলাম। আর এই যে এক্স অক্ষ দেখা যাচ্ছে, এক্স অক্ষকে আমি ধরলাম যে আদি অক্ষ। ওকে, তাহলে যে বিন্দুটাকে কার্তেশীয় স্থানাঙ্কে খোঁজার জন্য আমি গেলাম কি এক্স পরিমাণ এক্স অক্ষে গেলাম, ওয়াই পরিমাণ ওয়াই অক্ষে গেলাম, তারপর বিন্দুটাকে খুঁজে পাইলাম, ওই একই বিন্দুকে পোলার স্থানাঙ্কে যখন খুঁজে বার করতে যাব তখন আমি কিভাবে বের করব, থিটা পরিমাণ ঘুরবো আদি অক্ষের সাথে থিটা পরিমাণ ঘুরে তারপর আর পরিমাণ গেলে ওই বিন্দুটাকে পেয়ে যাব। তাহলে ওই বিন্দুটার নাম হবে আর কমা থিটা। তো কথা হচ্ছে আমি কার্তেশীয় স্থানাঙ্কে বিন্দুটার নাম পেলাম এক্স কমা ওয়াই, পোলার স্থানাঙ্কে বিন্দুটার নাম পেলাম আর কমা থিটা, কিন্তু দুটোটা বিন্দু কিন্তু একই জায়গায় অবস্থান করতেছে, একই রকম একটাই বিন্দু। তাহলে এই একটাই বিন্দু দুই নামে প্রকাশিত হলেও বিন্দু কিন্তু একটাই, যার কারণে আমরা এখন কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে একটা সম্পর্ক রেডি করব, যেন আমরা বুঝতে পারি যে কোন একটা বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে তাকে পোলার স্থানাঙ্ক বের করতে পারবো, আর যদি ওই বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে পারবো। তো একটু খেয়াল করি, আমি দেখতে পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস সাহেব কি বললেন, পিথাগোরাস সাহেব বললেন যে অতিভুজের বর্গ সমান ভূমির বর্গ যোগ লম্বের বর্গ। তাহলে এখানে অতিভুজ হচ্ছে আর, তাহলে আমরা পিথাগোরাসের নিয়ম অনুযায়ী লিখতে পারি অতিভুজের বর্গ সমান এই হচ্ছে ভূমি, ভূমির বর্গ আমরা জানি থিটার সাথে যেটা লেগে থাকে সেটা ভূমি, প্লাস আর থিটার বিপরীত দিকে যেটা থাকে সেটা হচ্ছে লম্ব, লম্বের বর্গ। তাহলে পিথাগোরাসের সাহায্যে আমরা এই লাইনটা লিখতে পারলাম। বা আমি যদি উভয় পক্ষকে রুট করে দিই, এখানে রুট করলে স্কয়ারের রুটে কাটা গিয়ে খালি আর থাকবে, আর এখানে যদি রুট করে দিই তাহলে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এভাবে থাকবে। ও তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি আমি এক্স এবং ওয়াই এর মান জানতে পারি তাহলে এই সূত্রের সাহায্যে আর এর মান বের করতে পারি। তার মানে এখানে যে আর দেখাচ্ছে ওই আর কে আমি কার্তেশীয় স্থানাঙ্ক থেকেই বের করতে পারি। তাহলে দেখি এখানে এক্স ওয়াই যদি আমি জানতে পারি কোনোভাবে, ওই মান আমি এখানে বসিয়ে দিব আর আর এর মান পেয়ে যাব। এবার আমরা দেখব কিভাবে আমরা এই কার্তেশীয় স্থানাঙ্ক থেকে থিটার মানটা বের করতে পারি। তবে থিটার মানটা বের করতে চাওয়ার আগে আমরা একটু সরলরেখার ঢাল এবং ঢালের জন্য যেসব সূত্র ব্যবহার করা হয় তা নিয়ে একটু আলোচনা করে আসবো আমাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা, আমি এখানে একটা রেখা আঁকলাম, আর এই রেখাটা কতটুকু নিচু কতটুকু উঁচু হবে এই ব্যাপারটাকে বলা হয় রেখার ঢাল। তো ঢাল যদি কম হয় রেখাটা নিচু হবে, ঢাল যদি বেশি হয় তো রেখাটা উঁচু হবে। তো এখন একটা রেখার ঢাল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তো আমি বলবো যে একটা রেখা, এই রেখাটার ঢাল লম্ব এবং ভূমির উপর নির্ভর করে। একটা রেখা কতটা নিচু হবে কতটা উঁচু হবে সেটা নির্ভর করে লম্ব এবং ভূমির উপর। ওকে, আমরা একটু টেস্ট করি। আচ্ছা, এই রেখাটা কত নিচু কত উঁচু হবে সেটার নামকে বলা হয় যে ঢাল। তাহলে আমি কি করলাম, এই লম্বটাকে একটু কেটে ফেললাম। লম্বটাকে যদি কেটে ফেলি তাহলে এই রেখাটা এখন এখানে নেমে আসবে, মানে এই রেখাটা আগের চেয়ে একটু নিচু হয়ে যাবে যদি লম্বটাকে কেটে ফেলা। লম্বটাকে যদি আমি আরো কেটে ফেলি তাহলে এই রেখাটা এখান থেকে আরো নিচে নেমে আসবে, মানে রেখাটা দেখতে ঠিক এমন হয়ে যাবে। তার মানে আমরা একটু খেয়াল করি, লম্ব যখন আমি ছোট করে দিচ্ছি তখন রেখাটা ধাপে ধাপে একটু একটু করে নিচের দিকে নেমে যাচ্ছে। তার মানে লম্ব যত ছোট হয় একটা রেখার ঢাল তত কমে যায়। আমি যদি লম্বটাকে আরো ছোট করি তাহলে রেখার ঢাল ঠিক এইরকম নিচে চলে আসবে। একদম আরো ছোট করলে তাহলে রেখাটার ঢাল একদম এখানে চলে আসবে। তার মানে লম্ব যত ছোট হচ্ছে একটা রেখার ঢাল ততই কমে যাচ্ছে। আবার আমি যদি লম্বটাকে বাড়িয়ে দিই, অনেক উঁচু পর্যন্ত বাড়িয়ে দিই, তাহলে দেখা যাবে এই রেখাটা ঠিক এরকম খাড়া হয়ে যাবে, একদম খাড়া হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমি বুঝাচ্ছি না রেখাটার সাইজ এত বড় হচ্ছে ছোট হচ্ছে সেটা বুঝাচ্ছি না, রেখাটা নিচু উঁচু এটাকে ঢাল বলা হয়। তাহলে আমি যদি লম্বটাকে অনেক উঁচুতে তুলে দিই তাহলে এই রেখাটা একদম খাড়া হয়ে যাচ্ছে। তার মানে লম্ব বেড়ে গেলে একটা রেখার ঢাল বেড়ে যায়, অর্থাৎ একটা রেখার ঢাল লম্বের সাথে সমানুপাতিক। মানে হচ্ছে লম্ব কমে গেলে ঢাল কমে যাবে, লম্ব বেড়ে গেলে ঢাল আস্তে আস্তে বেড়ে যাবে। তার মানে আমরা আমাদের গবেষণা থেকে পাইলাম কি, কোন একটা সরলরেখার ঢাল হচ্ছে লম্বের সমানুপাতিক। সমানুপাতিক কাদেরকে বলা হয়?
যারা একসাথে বাড়ে এবং একসাথে কমে তাদেরকে সমানুপাতিক বলতে পারি। তো এখানে লম্ব যদি বাড়তে থাকে ঢালও বাড়তে থাকবে, লম্ব যদি কমতে থাকে ঢালও কমতে থাকে, এই জন্য আমরা বলতে পারতেছি কোন একটা সরলরেখার ঢাল লম্বের সমানুপাতিক। আচ্ছা, তো এখন আমি কি করলাম, আরো একটা একই রকম রেখা আঁকলাম, আর এই রেখাটার ঢাল ভূমির উপর নির্ভর করে সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। এখানে আমরা যখন লম্বের উপর নির্ভর করে সেটা বুঝতে চাইলাম তখন আমরা ভূমি যেমন ছিল তেমন রেখে দিলাম। আর এবার আমি কি করব, লম্ব যেমন থাকবে তেমন রেখে দিব, ভূমিটাকে ছোট বড় করে দেখব রেখার ঢাল কেমন হয়। তো আমি যদি ভূমিটাকে একটু কেটে ছোট করে ফেলি তাহলে রেখাটার ঢাল এরকম হয়ে যাবে, তার মানে রেখাটা আগে যেটুকু নিচু ছিল তার চেয়ে একটু বেশি খাড়া হয়ে যাবে। আবার আমি যদি ভূমিকে আরো ছোট করে কেটে ফেলি তাহলে রেখাটা ঠিক এই জায়গায় চলে আসবে, মানে হচ্ছে রেখাটার ঢাল আরো বেড়ে যাবে। তার মানে কি, ভূমি যদি কমে যায় ঢাল তখন বেড়ে যায়, তার মানে আমি ভূমিটাকে ছোট করতেই থাকতেছি আর ঢাল আস্তে আস্তে বাড়তেই থাকতেছে। আর আমি যদি ভূমিটাকে এত বড় করে দিই তাহলে রেখাটার ঢাল হয়ে যাবে ঠিক এরকম, তার মানে দেখা যাচ্ছে ভূমি যখন বেড়ে গেল রেখার ঢাল তখন কমে গেল, রেখাটা একদম নিচু হয়ে গেল। অথচ যখন ভূমি কমতে থাকতেছে তখন রেখাটার ঢাল অনেক খাড়া হয়ে যাচ্ছে। তার মানে আমরা বুঝলাম এই যে ঢাল এইটা ভূমির ব্যস্তানুপাতিক, মানে ব্যস্তানুপাতিক মানে হচ্ছে ভূমি যদি বেড়ে যায় ঢাল যাবে কমে, আর ভূমি যদি কমে যায় তাহলে ঢাল যাবে বেড়ে। আচ্ছা, তো এখন আমরা দেখলাম কোন একটা রেখা দুইটা, মানে কোন একটা রেখার ঢাল দুইটা বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে লম্ব আর একটা হচ্ছে ভূমি, আর যাদের ইকুয়েশন গুলো আমরা এখানে নোট করে নিলাম। এবার আমি এই দুই ইকুয়েশনকে একসাথে লেখার চেষ্টা করি, যদি ওদেরকে একসাথে করি তাহলে আমরা পাবো কি, ঢাল সমানুপাতিক লম্ব ডিভাইডেড বাই ভূমি, মানে হচ্ছে ঢাল লম্বের সমানুপাতিক ভূমির ব্যস্তানুপাতিক। আচ্ছা, লম্ব ডিভাইডেড বাই ভূমি এটাকে তো আমরা ট্যান থিটা বলতে পারি, তাহলে লম্ব ডিভাইডেড ভূমি যে কথা তার মানে হচ্ছে ঢাল আসলে ট্যান থিটার সমানুপাতিক, কারণ লম্ব বাই ভূমিকে আমরা কি বলতে পারি, ট্যান থিটা। তার মানে একটা রেখার ঢাল আসলে শেষ পর্যন্ত ট্যান থিটার উপর নির্ভর করে, আর ওই ট্যান থিটা লম্ব বাই ভূমির উপর নির্ভর করে। তার মানে কোন একটা রেখা কতটা বাঁকা হইলো কতটা উঁচু হইলো সেটা নির্ভর করবে লম্ব ডিভাইডেড বাই ভূমির উপর। তো এবার আমরা এই পোলার স্থানাঙ্কে থিটার মানের উপর একটু গবেষণা করার চেষ্টা করি, যে থিটার মানটা আমরা কিভাবে বের করব। এই রেখাটা যদি ঢালু হয়, বেশি ঢালু হয় তাহলে থিটার মানটা কমে যাবে। আবার এটা সরি যদি এই রেখাটা নিচের দিকে নেমে আসে তাহলে থিটার মান কমে যাবে, এই রেখাটা যদি উপরের দিকে চলে তাহলে থিটার মান বেড়ে যাবে। তার মানে দেখা যাচ্ছে রেখার ঢাল যত কমে যাবে থিটার মানও তত কমে যাবে, রেখার ঢাল যত বেড়ে যাবে থিটার মানও তত বেড়ে যাবে। তার মানে এই রেখাটার ঢালের উপর নির্ভর করে এই থিটার মান। এই রেখাটার ঢাল যদি কম হয় থিটার মান কম, আর এই রেখার ঢাল যদি বেশি হয় তো থিটার মান বেশি। তো ঢাল যেহেতু ট্যান থিটার উপর নির্ভর করে সেহেতু আমরা এই থিটার মানও ট্যান থিটা দিয়ে বের করতে পারবো। কেন? কারণ এই থিটাটা ঢালের উপর নির্ভরশীল, ঢাল ট্যান থিটার উপর নির্ভরশীল। দ্যাট মিন্স আমরা এখান থেকে ট্যান থিটা সূত্র দিয়ে আমরা ঢাল নির্ণয় করব বা থিটার মান নির্ণয় করব। তাহলে আমরা লিখবো কি, ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে, ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্ব হচ্ছে y, এজন্য আমরা লিখলাম y, আর ভূমি হচ্ছে x, এজন্য আমরা লিখলাম x। তাহলে ট্যান থিটা সমান হচ্ছে y বাই x, বা আমি থিটা সমান এখান থেকে বের করতে পারি থিটা সমান tan ইনভার্স y বাই x। তাইলে দেখা যাচ্ছে আমি যদি কোনোভাবে y এবং x এর মান জানতে পারি তাহলে এই সূত্রের সাহায্যে আমি থিটার মানও জানতে পারবো। তার মানে বোঝা যাচ্ছে কি, আমি মাঝখান থেকে এই দুইটা লাইনকে মুছে দিই, এই যে এটাকে মুছলাম আর এইটাকে মুছলাম, এখন দেখা যাচ্ছে এই যে দুইটা সূত্র আমার হাতে আসলো, এই দুইটা সূত্র আমাকে বোঝাচ্ছে যদি আমি কোনোভাবে কার্তেশীয় স্থানাঙ্ক জানতে পারি তাহলে পোলার স্থানাঙ্কের আর এর মান এই সূত্রের সাহায্যে বের করতে পারবো। যদি আমি কার্তেশীয় স্থানাঙ্কের x এবং y জানতে পারি তাহলে থিটার মান আমরা এই সূত্রের সাহায্যে বের করতে পারবো। তার মানে কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা ওইটার পোলার স্থানাঙ্ক ঠিক এই দুই সূত্রের সাহায্যে বের করতে পারবো। তো এবার আমরা দেখব যদি আমাদেরকে পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে, পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে কার্তেশীয় স্থানাঙ্ককে বের করতে পারবো। আচ্ছা, মনে করলাম আমাদেরকে পোলার স্থানাঙ্ক r এবং থিটার মান দেওয়া আছে, তাহলে এখন আমাদেরকে বের করতে হবে x এবং y এর মান। মানে পোলার স্থানাঙ্ক দেওয়া আছে কিন্তু কার্তেশীয় স্থানাঙ্ক আমি জানি না, আমি সেটা বের করার চেষ্টা করব। তো কিভাবে করব একটু খেয়াল করি।
এই যে এখানে দেখা যাচ্ছে এক্স, আর এখানে দেখা যাচ্ছে আর, আর এখানে দেখা যাচ্ছে থিটা। আমি কি করব, এই ত্রিভুজ থেকে একটু ছোট্ট করে সাইন থিটা সমান বের করব, সাইন থিটা সমান বের করব। তো সাইন থিটা সমান কি জানো, সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। আচ্ছা, সাইন থিটা সমান হচ্ছে লম্ব, আমি এখানে লিখতেছি লম্ব ডিভাইড বাই অতিভুজ। আচ্ছা, তাহলে লম্ব কোনটা, থিটা কোণের বিপরীত দিকে যেটা থাকে সেটা হচ্ছে লম্ব, তো আমি লিখলাম লম্ব হচ্ছে ওয়াই। আর অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে এই আর, তাহলে আমরা এখানে লিখলাম আর। তাহলে এখন আমি যদি মাঝখান থেকে এই লম্ব অতিভুজ বাংলাটাকে মুছে দিই, তাহলে আমরা পাচ্ছি কি sin θ = y বাই r। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি, এই আরটা নিচে ছিল সেটা এখানে উপরে মানে পাশে চলে আসবে, আর sin θ = y, তার মানে y = r sin θ। অর্থাৎ একটু খেয়াল করি, এই সমীকরণটাকে দেখতে যদিও পছন্দ না হতে পারে, কিন্তু ব্যাপারটা দেখি যে এখানে আর এবং থিটার মান যদি আমি জানতে পারি, তাহলে আমি কিন্তু ওয়াই এর মান বের করতে পারবো এই সমীকরণের সাহায্যে। তার মানে আমাকে যদি পোলার স্থানাঙ্কের আর থিটা দেওয়া থাকে, তাহলে আমি ওয়াই এর মান বের করতে পারবো। এবার আমি দেখবো এক্স এর মান কিভাবে বের করব। তো সেজন্য আমি কি করব, এই ত্রিভুজ থেকে cos থিটা সমান বের করার চেষ্টা করব। তো cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে এক্স, তাহলে এক্স বাই অতিভুজ হচ্ছে আর, লিখলাম এক্স বাই আর। তাহলে এখান থেকে আর যদি এখানে গুণ করে দিই, তাহলে আমরা পাবো বা আর cos থিটা = x বা x = r cos থিটা। তার মানে আমরা পাইলাম কি, এই সমীকরণের সাহায্যে আমি x এর মান জানতে পারি। তার একটু খেয়াল করি, যদি আমাকে পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে, মানে r এবং থিটা দেওয়া থাকে, ওই r এবং থিটাকে অ্যাপ্লাই করে আমি y ও বের করতে পারি, ওই r এবং থিটাকে অ্যাপ্লাই করে আমি x ও বের করতে পারি। এবং যদি আমাকে কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকে, এক্স ওয়াই দেওয়া থাকে, তাহলে আমি ওই এক্স ওয়াই কে ব্যবহার করে পোলার স্থানাঙ্কের আর এর মানও বের করতে পারি, ওই এক্স ওয়াই কে ব্যবহার করে আমি পোলার স্থানাঙ্কের থিটার মানও বের করতে পারি। তার মানে কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে যে সম্পর্ক, সেটা এই দুইটা সমীকরণ অথবা এই দুটো সমীকরণ দিয়ে প্রকাশ করা যেতে পারে। এবং এই চারটা সমীকরণের মাধ্যমে আমরা একটা স্থানাঙ্ক থেকে আরেকটা স্থানাঙ্ক ব্যবস্থাতে রূপান্তরিত করতে পারি। আচ্ছা, পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্ক সম্পর্কে সকল আলোচনা আমরা শেষ করলাম। এবার আমরা z = x + i y এই জটিল সংখ্যাটাকে আমরা চিত্রে উপস্থাপন করার চেষ্টা করব। তো যখন আমরা এটাকে চিত্রে উপস্থাপন করব, তখন আমরা কার্তেশীয় স্থানাঙ্ককে ব্যবহার করব। তো কার্তেশীয় স্থানাঙ্কের x অক্ষকে এখানে বলা হয় বাস্তব অক্ষ, আর কার্তেশীয় স্থানাঙ্কের y অক্ষকে এখানে বলা হয় কাল্পনিক অংশ। আচ্ছা, তো এখন এই x + i y, এটার এই x মানটা হচ্ছে বাস্তব অক্ষের মান, আর এই শুধু y, i নয়, শুধু y টা হচ্ছে অবাস্তব বা কাল্পনিক অংশের মান। তো আমি x + i y কে এখানে রাখতে চাই, তাহলে আমাকে x পরিমাণ বাস্তব অক্ষে যেতে হবে এবং y পরিমাণ কাল্পনিক অংশে উঠতে হবে। তারপর আমি যে বিন্দুটাকে পাবো জটিল সংখ্যার ব্যবস্থায়, এই বিন্দুটার নামই হচ্ছে x + i y, যাকে আমরা z দ্বারা প্রকাশ করতে পারি।
তো এখন কথা হচ্ছে এটা হচ্ছে x প্লাস আই ওয়াই নামক একটা জটিল সংখ্যাকে খুঁজে বার করার একটা সিস্টেম। তো আমরা কিভাবে খুঁজে বার করলাম? x অক্ষে গেলাম x পরিমাণ, y অক্ষে গেলাম y পরিমাণ, যে বিন্দুটা পাইলাম সেটাই হচ্ছে x প্লাস আই ওয়াই। কিন্তু কথা হচ্ছে আমি তো এই মূল বিন্দু থেকে সরাসরি এই বিন্দুটাকে খুঁজে বের করতে পারতাম। দেখি তো একটু, আমি যদি মূল বিন্দু থেকে সরাসরি দিকে চলে যেতাম তাহলে আমি যে বিন্দুটা পাচ্ছি সেটাও কিন্তু x প্লাস আই ওয়াই বিন্দু, এবং এই সিস্টেমটা অনেকটা পোলার সিস্টেমের মতো। মানে হচ্ছে এই x অক্ষের সাথে আমি থিটা কোণ করে এদিকে চলে গেলাম আর বিন্দুটাকে আমি পেয়ে গেলাম। তো মূল বিন্দু থেকে সরাসরি আমি যে x প্লাস আই ওয়াই কে খুঁজে পাইলাম, এই যে রেখাটা আসলো এই দূরত্বটার নামই হচ্ছে ওই জটিল সংখ্যার মডুলাস, ওই জটিল সংখ্যার মডুলাস। তো একটু খেয়াল করি ভালোভাবে, আরেকবার খেয়াল করি যে একটা বিন্দু আমি নিলাম z, যার নাম হচ্ছে x প্লাস আই ওয়াই, যাকে আমি কার্তেশীয় ব্যবস্থার মাধ্যমে খুঁজে বার করলাম। সেটা হচ্ছে x অক্ষে গেলাম x পরিমাণ, y অক্ষে গেলাম y পরিমাণ, বিন্দুটাকে খুঁজে পাইলাম। আমি কিন্তু মূল বিন্দু থেকে সরাসরি তাকে খুঁজে বার করতে পারতাম, আর মূল বিন্দু থেকে সরাসরি তার যে দূরত্ব সেই দূরত্বটাকে বলা হয় ওই জটিল সংখ্যার পরম মান। তো আমি যেহেতু জটিল সংখ্যার নাম দিয়েছি z, তাহলে এটা হবে z এর পরম মান। আর এই z এর পরম মান সমান হচ্ছে √x স্কয়ার প্লাস y স্কয়ার। কথা হচ্ছে z এর পরম মান সমান কেন √x স্কয়ার প্লাস y স্কয়ার আসলো? তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ, আর এই সমকোণী ত্রিভুজে আমি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। তো পিথাগোরাসের উপপাদ্য যদি অ্যাপ্লাই করি তাহলে এই রেখাটার নাম যদি z এর মডুলাস হয়, তাহলে পিথাগোরাসের উপপাদ্য আমাদের কি বলবে? z এর মডুলাসের বর্গ সমান ভূমির বর্গ যোগ লম্বের বর্গ y স্কয়ার। তাহলে উভয় পক্ষ যদি রুট করে দিই তাহলে আমরা পাচ্ছি z এর মডুলাস সমান √x স্কয়ার প্লাস y স্কয়ার। তার মানে হচ্ছে আসলেই z এর মডুলাস সমান হচ্ছে √x স্কয়ার প্লাস y স্কয়ার, যা আমরা হিসেব করে বের করে আনলাম। এখন কথা হচ্ছে এটা তো গেল z এর মডুলাস, আমি এটাকে x অক্ষ থেকে খালি এইটুকু দূরত্ব দিয়ে তাকে প্রকাশ করতে পারি না, কারণ এইটুকু দূরত্ব তো আমি এদিকে আঁকতে পারতাম, এদিকে আঁকতে পারতাম, এদিকে আঁকতে পারতাম, দূরত্ব তো একই থাকতো। মানে আমি বলতে চাচ্ছি এটা যত দূরে ধরলাম এটা দূরত্ব হচ্ছে 5, এটা দূরত্ব যদি 5 হয়, 5 তো আমি এখানেও পাইতাম, এখানেও 5 একক যেতে পারতাম, এখানেও 5, এখানে 5, চারিদিকে 5 একক যেতে পারতাম। কিন্তু চারিদিকে গেলে তো আর x প্লাস আই ওয়াই এই পয়েন্টটাকে খুঁজে পেতাম না। তো আমি কতটুকু গেলে x প্লাস আই ওয়াই কে খুঁজে পাবো সেটার জন্য আমাকে এই থিটার মানটা জানতে হবে, এই থিটার মান। আর এই থিটাকে বলা হয় এখানে আর্গুমেন্ট। তো আমরা দেখতে পাবো যে পোলার স্থানাঙ্ক আর কার্তেশীয় স্থানাঙ্ক একটু আগে পড়ার সময় এইসব বিষয়গুলো ছিল, যেখানে পরমান z এর নাম ছিল r, আর এখানে ওই r টা এখানে হয়ে গেল পরম মান z। আচ্ছা যাই হোক, এই থিটা হচ্ছে এখন আমাদের জন্য আর্গুমেন্ট। আর্গুমেন্ট মানে হচ্ছে এই x অক্ষের সাথে ওই উৎপন্ন কোণ। তাহলে আর্গুমেন্ট আমরা কিভাবে বের করব? একটু আগের আলোচনা থেকে আমরা দেখলাম এই থিটার মান আমরা tan থিটা দিয়ে বের করব, আর আর্গুমেন্ট আমি বের করব tan থিটা দিয়ে। তাহলে tan থিটা সমান হবে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে y, ভূমি হচ্ছে x, আর থিটা ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স y বাই x। ব্যাস। তো এই যে পরমান z, এটাকে বলা হয় যে জটিল সংখ্যার মডুলাস, জটিল সংখ্যার মডুলাস। আর এই থিটাটাকে বলা হয় যে জটিল সংখ্যার আর্গুমেন্ট। আর্গুমেন্ট মানে হচ্ছে কোণাঙ্ক, বা আমরা সংক্ষেপে কোণ বলতে পারি, মানে কতটুকু কোণ গঠন করে সে এগিয়ে যাচ্ছে। ব্যাস। তাহলে আমরা দুটো গুরুত্বপূর্ণ সূত্র এখানেও জানতে পারলাম যে একটা জটিল সংখ্যা যদি আমরা পাই, ওই জটিল সংখ্যার মডুলাস কিভাবে বের করতে হবে আর ওই জটিল সংখ্যার আর্গুমেন্ট কিভাবে বের করতে হবে সেটা আমরা দেখলাম। এবার ছোট্ট একটু উদাহরণ দেখি। ধরলাম আমাকে একটা জটিল সংখ্যা দিল যে 3 প্লাস 2i, এটা একটা জটিল সংখ্যা। আমাকে বললো এই জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করো। আমি ধরলাম কি এই জটিল সংখ্যার নাম দিলাম z। তাহলে z এর মডুলাস, তাহলে z এর মডুলাস কেমন হবে? z এর মডুলাস হচ্ছে z এর পরমান, এটাকে বলা হয় z এর মডুলাস, ইকুয়াল টু হবে √x স্কয়ার প্লাস y স্কয়ার, হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার। কিন্তু এখানে আমার x এর জায়গায় দেওয়া আছে 3, তাহলে হবে 3 স্কয়ার, প্লাস y এর জায়গায় দেওয়া হচ্ছে 2, তাহলে আমি লিখব 2 স্কয়ার। তাহলে এখান থেকে আমি মডুলাস পেয়ে গেলাম। আর আর্গুমেন্ট কিভাবে নির্ণয় করব? z এর আর্গুমেন্ট, z এর আর্গুমেন্ট হচ্ছে থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। এখানে y হচ্ছে 2 আর x হচ্ছে 3। ব্যাস, এটাই হচ্ছে আমাদের এই দেওয়া
জটিল সংখ্যাটার আর্গুমেন্ট, তাহলে জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট সম্পর্কে আমরা খুব ভালো একটা ধারণা পাইলাম। আচ্ছা, এবার আমরা দুইটা জটিল সংখ্যার যোগ এবং বিয়োগ নিয়ে একটু আলোচনা করবো। দুইটা জটিল সংখ্যাকে আমরা কিভাবে যোগ করতে পারি আর দুইটা জটিল সংখ্যাকে আমরা কিভাবে বিয়োগ করতে পারি। তো এই জন্য আমরা ধরলাম একটা জটিল সংখ্যার নাম হচ্ছে Z1, যাকে আমরা x1 প্লাস i y1 বলে দাবি করলাম। আর আরেকটা জটিল সংখ্যা নিলাম যার নাম হচ্ছে Z2। আচ্ছা, আমি এটা এখানে লিখি। আরেকটা জটিল সংখ্যা Z2 যার নাম দিলাম আমি x2 প্লাস i y2 এভাবে দিলাম। এখন ওদেরকে আমি যখন যোগ করতে চাইবো, দেখলাম ওদেরকে যোগ করি, তাহলে যোগ করলে এদিকে আমরা পাবো Z1 প্লাস Z2, আর এদিকে আমরা যোগ করলে পাবো x1 আর x2 যদি যোগ হয়, তো যোগ করার সময় আমাদের খেয়াল রাখতে হবে বাস্তব অংশটা বাস্তব অংশের সাথে যোগ হবে, কাল্পনিক অংশটা কাল্পনিক অংশের সাথে যোগ হবে। তাহলে বাস্তব অংশ বাস্তব অংশের সাথে যোগ হবে, মানে x1 প্লাস x2 এভাবে দিয়ে দিতে পারি, প্লাস কাল্পনিক অংশ কাল্পনিক অংশের সাথে যোগ হতে গিয়ে দেখলাম ওরা যখন যোগ হবে তখন i কমন নিতে পারি। তো আমি এক্ষুনি কমন নিচ্ছি না, i y1 প্লাস i y2 এভাবে যোগ হবে, ইকুয়াল টু x1 প্লাস x2 তার জায়গায় থাক, প্লাস এখান থেকে i কমন নিয়ে নিতে পারি, ফলে হবে y1 প্লাস y2। তার মানে দেখা যাচ্ছে দুইটা জটিল সংখ্যাকে যদি আমি যোগ করি তাহলে আমরা আনসার পাবো ওই দুইটা জটিল সংখ্যার বাস্তব অংশের যোগফল আর অবাস্তব অংশের যোগফল, এভাবেই ওদেরকে যোগ করতে হয়। এবার আমরা ধারণা নেব যে জটিল সংখ্যার কনজুগেট বা অনুবন্ধী কি। তো আমি এই জন্য করলাম কি, একটা জটিল সংখ্যাকে প্রথমে এঁকে নিলাম, ধরলাম এটা হচ্ছে একটা জটিল সংখ্যা যার নাম হচ্ছে z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। তো এটাকে আমি কি করলাম, পাওয়ার জন্য ঠিক এই আচরণটা করছিলাম যে x পরিমাণ ডানে গিয়ে y পরিমাণ উপরে উঠলে তারপর আমি z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এই জটিল সংখ্যাটাকে পাইলাম। এখন কথা হচ্ছে এই জটিল সংখ্যাগুলো সবসময়, প্রত্যেকটা জটিল সংখ্যা সবসময় তাদের অনুবন্ধীকে সঙ্গে রাখে। অনুবন্ধী হচ্ছে এটার প্রায় অপোজিট দিকে থাকা একটা রাশি। একটু খেয়াল করি অপোজিট দিকে থাকা মানে কি। ধরলাম এই যে এটা হচ্ছে একটা পুকুরের পার, মানে নিচে সব পানি। যদি এটা নিচে সব পানি থাকে তাহলে এই যে জেড বিন্দুটা দেখা যাচ্ছে তার ঠিক একটা প্রতিবিম্ব মানে ছবি এই পানির ভিতরে দেখা যাবে। মানে এই যে জেড যে জটিল সংখ্যাটা দেখা যাচ্ছে এই জটিল সংখ্যাটার পানিতে একটা ছবি পড়বে। এই পানিতে পড়া ছবিটার নামই হচ্ছে এই জেড এর অনুবন্ধী বা কনজুগেট, যাকে জেড বার দ্বারা প্রকাশ করা হয়। জেড বার মানে উপরে একটা দাগ দিলে এটাকে জেড বার বলা। তাহলে কোন একটা জটিল সংখ্যা যদি জেড হয় তাহলে তার ঠিক অপোজিট দিকে আরেকটা জটিল সংখ্যা থাকবে, ওই জটিল সংখ্যাটাকে বলা হবে জেড বার। আর এই জেড বার সমান হবে এক্স মাইনাস আই ওয়াই, মানে একটা জটিল সংখ্যার এই যে মানটা দেখা যাচ্ছে কাল্পনিক, ওই কাল্পনিক অংশের চিহ্নটাকে পাল্টে দিলেই সে হয়ে যাবে তার অনুবন্ধী বা কনজুগেট। একটু খেয়াল করি, আমি এই বিন্দুটাকে এখানে চিত্র থেকে খুঁজে পেলে তখনও কিন্তু এটা নেগেটিভ আসবে। কিভাবে দেখি, এই বিন্দুটাকে খুঁজে পাওয়া আমাকে করতে হবে কি, এক্স পরিমাণ যেতে হবে, আর আমরা জানি ওয়াই অক্ষের পজিটিভ মান হচ্ছে উপরের দিকে গেলে আর নেগেটিভ মান হচ্ছে নিচের দিকে গেলে। তার মানে নিচের দিকে যেহেতু আমি যাচ্ছি এই বিন্দুটাকে খোঁজার জন্য, তাহলে এটা হচ্ছে মাইনাস ওয়াই পরিমাণ। তাহলে হইলো কি, এক্স পরিমাণ গেলাম, মাইনাস ওয়াই পরিমাণ নামলাম, তারপর আমি যে বিন্দুটা পাইলাম সেই বিন্দুটার নাম হচ্ছে জেড বার, তো যার নাম হচ্ছে এক্স এক্স মাইনাস আই ওয়াই। তাহলে এই জটিল সংখ্যার অনুবন্ধী বলা হবে এই জটিল সংখ্যাটাকে। এবার আমরা এই জটিল সংখ্যা এবং তার অনুবন্ধীর কিছু নিয়ম কানুন সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। একটু খেয়াল করি, এই জটিল সংখ্যার মডুলাসকে বলা হয়, এই জটিল সংখ্যার যে মডুলাস, এই মডুলাসকে বলা হয় জেড বার। একইভাবে এটাও তো একটা জটিল সংখ্যা, না হয় ওর অনুবন্ধী কিন্তু জটিল সংখ্যা তো, সুতরাং ওরও একটা মডুলাস থাকবে, তাহলে ওর মডুলাসকে বলা হবে জেড বার মডুলাস। এখন কথা হচ্ছে এই পরমান জেড বা মডুলাস জেড সমান হচ্ছে রুট ওভার বাস্তব অংশের স্কয়ার এক্স স্কয়ার প্লাস এই ওয়াই স্কয়ার, মানে এখানে যে ওয়াই দেখা যাচ্ছে সেই ওয়াই স্কয়ার। একইভাবে এই জেড বারের মডুলাস যখন আমরা বের করবো তখন হবে এই বাস্তব অংশের মানে এক্স এর স্কয়ার, এটা রুট থাকবে এক্স এর স্কয়ার প্লাস এই যে নেগেটিভ ওয়াই দেখা যাচ্ছে নেগেটিভ ওয়াই এর স্কয়ার। একটু খেয়াল রাখবো মাঝখানে কিন্তু প্লাস চিহ্নই হবে, আর নেগেটিভ ওয়াই যাচ্ছে কারণ এটা পিথাগোরাসের উপপাদ্য, এটা হচ্ছে ভূমির বর্গ লম্বের বর্গ এই ধরনের করে এটা বের করা হয়েছে। আসলে ইকুয়ালটা আমরা পাচ্ছি কি রুট ওভার এক্স স্কয়ার প্লাস মাইনাসের উপরে স্কয়ার মানে হচ্ছে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তার মানে এটা শুধুমাত্র ওয়াই স্কয়ার। ও তার মানে জেড বারের পরম মান
আসছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আবার জেড এর পরমান এটাও আসছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তার মানে আমরা বলতে পারি এই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর বদলে আমি লিখে দিলাম জেড এর পরমান। তার মানে জেড বারের পরমান যা, জেড এর পরমাণু তা। তাহলে আমি গবেষণাগুলো এখানে একটু দেখানোর চেষ্টা করতেছি। জেড এর পরমান সমান হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা জেড এর পরমান সমান রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আর জেড বার এর পরমান, এই যে জেড বার এর পরমান হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু, যখন আমরা এটাকে ইকুয়েশনটাকে হিসাব করলাম এক্স স্কয়ার প্লাস মাইনাস এর উপর স্কয়ার মানে সে প্লাস হয়ে যাবে, ফলে ওয়াই স্কয়ার হয়ে গেল। তো দেখলাম যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মানে হচ্ছে আসলে পরমান জেড, তো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার জায়গায় আমরা লিখে দিতে পারি পরমান জেড। আর এখানে জেড বারের পরমানটা আমি লিখে যাচ্ছি, এখানেও লিখলাম যে জেড বারের পরমান। তাহলে জেড বারের পরমান ইকুয়াল টু হচ্ছে জেড এর পরমান। তো এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র। তাহলে আমরা দেখলাম যে কোন একটা জটিল সংখ্যার মডুলাস যা আসবে ওই জটিল সংখ্যার অনুবন্ধীর মডুলাসও তাই আসবে, আর সেটাই আমাদের এখানে দেখাচ্ছে যে জটিল সংখ্যার মডুলাস আর জটিল সংখ্যার অনুবন্ধীর মডুলাস সবসময় সমান হয়। আচ্ছা, এবার আমরা করব কি, একটা জটিল সংখ্যা এবং তার অনুবন্ধীকে যোগ বিয়োগ গুণ এইসব করার চেষ্টা করব। যে যোগ করলে কি হবে, গুণ করলে কি হবে, আর বিয়োগ করলে কি হবে। তো আমি এখানে একটা জটিল সংখ্যা লিখলাম, জটিল সংখ্যা z ইকুয়াল টু x প্লাস i y। তো একটু এখানে যোগ বিয়োগ গুণ ভাগ করার আগে আমরা আরেকটা নতুন সত্য কথা জেনে নিই, সেটা হচ্ছে এই z ইকুয়াল টু x প্লাস i y, এখানে এই x কে বলা হয় বাস্তব অংশ, যাকে আমরা কার বাস্তব অংশ, x কে কার বাস্তব অংশ বলবো, সেটা হচ্ছে z এর বাস্তব অংশ, z এর কাল্পনিক অংশ। তার মানে আমরা এই x কে লিখতে পারি, x হচ্ছে z এর বাস্তব অংশ, z এর বাস্তব অংশ, যাকে আমরা এত বড় না লিখে আমরা এটাকে লিখি এভাবে, রিয়েল পার্ট অফ z, রিয়েল পার্ট অফ z এভাবে লিখি, মানে রিয়েল অংশ, z এর বাস্তব অংশ। আর এই y কে বলা হয় z এর কাল্পনিক অংশ, কাল্পনিক অংশ। আর এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি ইমাজিনারি পার্ট অফ z। তার মানে z এর এই x যদি কোথাও চলে আসে, ওই x এর বদলে আমি লিখতে পারি রিয়েল পার্ট অফ z। আবার দেখি, রিয়েল পার্ট অফ x, রিয়েল পার্ট অফ z, z এর দুটো অংশের একটা। আর y যদি কোথাও চলে আসে তাহলে আমি তাকে বলতে পারি ইমাজিনারি পার্ট অফ z। তাহলে এখন আমরা খেয়াল করি, যদি আমি একটা জটিল সংখ্যা z ইকুয়াল টু x প্লাস i y নিই, তাহলে এই জটিল সংখ্যার অনুবন্ধী হবে z বার ইকুয়াল টু x মাইনাস i y। কারণ আমরা জানি অনুবন্ধী মানে হচ্ছে জটিল অংশটার চিহ্নের পরিবর্তন, সরি অনুবন্ধী মানে হচ্ছে অবাস্তব বা কাল্পনিক অংশের চিহ্নের পরিবর্তন। তাহলে এখন কি হবে যদি আমি একটা জটিল সংখ্যা আর ওই জটিল সংখ্যার অনুবন্ধীকে যোগ করে দিই। যদি একটা জটিল সংখ্যা এবং তার অনুবন্ধীকে যোগ করে দিই, তাহলে আমরা তার মানগুলো লিখি। z এর মান হবে x প্লাস i y প্লাস z বারের মান হবে x মাইনাস i y। এবার আমরা যখন যোগ করব তখন ওরা ব্র্যাকেট থেকে যখন বেরোবে, তখন এই i y এর আগে পজিটিভ আর i y এর আগে নেগেটিভ থাকার কারণে i y এবং i y কাটা যাবে। কিন্তু x এর আগে পজিটিভ, x এর আগে পজিটিভ থাকার কারণে আমরা লিখতে পারবো 2x। আর এই 2x কে আমরা এভাবে লিখতে পারবো 2 রিয়েল পার্ট অফ z। একটু আগে আমি দেখাইছিলাম x মানে হচ্ছে রিয়েল পার্ট অফ z, তাহলে এখানে আমরা লিখলাম x মানে হচ্ছে রিয়েল পার্ট অফ z। তার মানে আমরা যদি একটা জটিল সংখ্যা এবং তার অনুবন্ধীকে যোগ করে দিই, তাহলে আমরা পাবো কি 2x অথবা 2 রিয়েল অংশ মানে রিয়েল পার্ট অফ z। আচ্ছা, এবার আমরা দেখবো একটা জটিল সংখ্যা এবং একটা জটিল সংখ্যার অনুবন্ধীকে বিয়োগ করলে কেমন হতে পারে। তো বিয়োগ করার আগে আমরা মানগুলো লিখে নিই। এই z মান হচ্ছে x প্লাস i y মাইনাস এটা মানে হবে x মাইনাস i y। ফলে আমরা যখন ব্র্যাকেট থেকে বেরোবো x প্লাস i y মাইনাস হয়ে যাবে মাইনাস x, মাইনাস প্লাস i y। তো x এর আগে মাইনাস এবং x এর আগে প্লাস থাকার কারণে x x কাটা যাবে, আর থাকবে কি 2i y। তো এখানে হচ্ছে কি একটা, তার মানে আমরা দুটো জটিল সংখ্যা যদি বিয়োগ করে দিই তাহলে আমরা পাই কি 2 ইমাজিনারি পার্ট অফ z, 2 ইমাজিনারি পার্ট অফ z। আচ্ছা, এবার আমরা একটা জটিল সংখ্যা আর একটা জটিল সংখ্যার অনুবন্ধীকে গুণ করে দেখব। তাহলে
জেড যদি তার অনুবন্ধী জেড বারের সাথে গুণ হয় তাহলে কি ঘটে? তাহলে জেড এর মান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই আর জেড বারের মান হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। তো এখন আমরা এটাকে এইভাবে বলতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার। তো এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো আমরা জানতাম যে রুট ওভার মাইনাস ওয়ান সমান হচ্ছে আই, আর আমি যদি উভয়পক্ষকে স্কোয়ার করে দিই, এই হোল স্কোয়ার করে দিই, তাহলে আমরা পাবো স্কোয়ার রুটে কাটা মাইনাস ওয়ান ইকুয়াল টু আই স্কোয়ার। তার মানে আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে আমরা পাচ্ছি কি এক্স স্কোয়ার, এখানে একটা মাইনাস আছে, আই স্কোয়ার মানে হচ্ছে আবার মাইনাস ওয়ান, তো মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে একটা জটিল সংখ্যাকে যদি তার অনুবন্ধীর সাথে গুণ করে দেওয়া হয় তাহলে আমরা পাবো ওই জটিল সংখ্যার পরম মানের স্কোয়ার, অথবা ওই জটিল সংখ্যার অনুবন্ধীর পরম মানের স্কোয়ার। এটা আমি কিভাবে বলতে পারলাম? আসলে ব্যাপারটা আসছে এই জায়গা থেকে। আমরা দেখলাম কি পরমান জেড ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। উভয় পক্ষকে বর্গ করে দিই, তখন আমরা পাইলাম কি পরমান জেড স্কোয়ার ইকুয়াল টু, এখানে বর্গ করলে স্কোয়ার রুট চলে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, উভয় পক্ষে বর্গ করলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর বদলে আমি জেড এর পরমান স্কোয়ার লিখতে পারি। তো আমরা দেখলাম কি জেড এর পরমান যে কথা, জেড বারের পরমান একই কথা। তার মানে জেড এর পরমাণের স্কোয়ার যে কথা, জেড বারের পরমাণের স্কোয়ার একই হবে, আর এই কারণে আমরা এভাবে লিখতে পারি। তার মানে আমরা এখানে তিনটে ইকুয়েশন পাচ্ছি। একটা হচ্ছে যদি আমরা একটা জটিল সংখ্যাকে তার অনুবন্ধীর সাথে যোগ করে দিই তাহলে আমরা পাবো টু রিয়েল পার্ট অফ জেড, আর যদি একটা জটিল সংখ্যাকে আর তার অনুবন্ধীর সাথে বিয়োগ করে দিই তাহলে আমরা পাবো টু ইমাজিনারি পার্ট অফ জেড। আর যদি আমরা একটা জটিল সংখ্যাকে তার অনুবন্ধীর সাথে গুণ করে দিই তাহলে আমরা পাবো ওই জটিল সংখ্যার পরম মানের বর্গ, অথবা ওই জটিল সংখ্যার অনুবন্ধীর পরম মানের বর্গ। এই তিনটা সূত্র আমাদের কাজে আসতে পারে। এই দুইটাকে এগুলোকে আমরা যোগ বিয়োগ গুণ করে আনতে পারি, তারপর আমরা সরাসরি মনে রাখতে পারলে সবচেয়ে বেশি সুবিধা হয়, কয়েকটা লাইন আমাদের জীবন থেকে বেঁচে যাবে। আচ্ছা, এবার আমরা দেখবো একটা জটিল সংখ্যাকে আমরা কিভাবে পোলার সিস্টেমের সাহায্যে সমীকরণ রেডি করতে পারি। তো ধরলাম একটা জটিল সংখ্যা হচ্ছে z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। তো আমি চাইলে এটাকে পোলার ফরম্যাটে পাঠাতে পারি। তো যখন আমরা পোলার স্থানাঙ্ক এবং কার্টেসীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক পড়েছিলাম তখন আমরা দেখলাম এক্স ইকুয়াল টু এখানে আসছিল আর কস থিটা এবং ওয়াই ইকুয়াল টু আসছিল আর সাইন থিটা। তো আমরা তখন আসলে আমরা করছিলাম কি, তখন যদি আমাদের পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে আমরা কিভাবে কার্টেসীয় স্থানাঙ্ক বের করতে পারবো ওই হিসেব যখন আমরা করলাম তখন এইরকম দুইটা লাইন আসছিল। তাহলে আমি এখানে এই জেড ইকুয়াল টু যেটা এক্স প্লাস আই ওয়াই, এই এক্স কে আমি যদি কার্টেসীয় থেকে পোলার স্থানাঙ্কে পাঠাতে চাই তাহলে এক্স এর জায়গায় আমরা লিখে দিতে পারি আর কস থিটা প্লাস আই তার জায়গায় থাক ওয়াই এর জায়গায় আমরা লিখে দিতে পারি আর সাইন থিটা। তো এখন ঘটনা ঘটলো কি আর আমি কমন নিতে পারি আর এখানে থাকবে কস থিটা প্লাস আই সাইন থিটা। তো এখন এই আর cos থিটা প্লাস আই সাইন থিটা এটাকে অয়লার নামক একজন বিজ্ঞানী মানে অয়লার সাহেব বললেন কি এটাকে আমরা এইভাবে লিখতে পারি ই টু দি পাওয়ার আই থিটা। উনি এটা প্রমাণ করে দেখিয়েছিলেন যে ই টু দি পাওয়ার আই থিটা মানে হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা, যার কারণে আমরা এর বদলে এটা লিখে দিতে পারি। তো এই হচ্ছে জেড মানে একটা জটিল সংখ্যার কার্টেসীয় সিস্টেম, আর এই হচ্ছে একটা জটিল সংখ্যার পোলার সিস্টেম আর ই টু দি পাওয়ার আই থিটা। তাহলে এটা যা মিন করে এটা ঠিক একই মিন করে, কারণ আমি এই লাইন থেকে চাইলে এই লাইন লিখতে পারি, এই লাইন থেকে এই লাইন লিখতে পারি, আর এই লাইন থেকে চাইলে এই লাইন লিখতে পারি। তার মানে এটা হচ্ছে কার্টেসীয় ফরমেশন আর এটা হচ্ছে তার পোলার ফরমেশন। আচ্ছা, তো একটু পরে আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করব। তো ক্লাস শেষ করার আগে আমরা একটা ছোট্ট নোট দেখে নিই। সেটা হচ্ছে আমরা এতক্ষণ ধরে যে জটিল সংখ্যাটাকে এক্স প্লাস আই ওয়াই বলে দাবি করছিলাম, এই জটিল সংখ্যাটাকে বইয়ে কিন্তু এভাবেও প্রকাশ করা হয়, মানে এক্স কমা ওয়াই দিয়ে। তবে বলে দিতে হয় যেটা জটিল ফাংশনের ক্ষেত্রে, মানে এটা হচ্ছে জটিলের ক্ষেত্রে, জটিল স্থানাঙ্ক ব্যবস্থায় আমি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই লিখে যা প্রকাশ করতে পারি এক্স কমা ওয়াই দিয়েও তাই প্রকাশ করে, যদি এটা জটিল ফাংশন, জটিল সমীকরণ, জটিল সংখ্যা বোঝানোর চেষ্টা করি।
তাহলে এক্স ওয়াই এটা আমরা যদি বাস্তব ক্ষেত্রে চাই, মানে বাস্তব ফাংশনের ক্ষেত্রে চাই, তখন এই এক্স ওয়াই বাস্তব সংখ্যা নির্দেশ করে। আর একই এক্স ওয়াই আমি এইভাবে যদি লিখে প্রকাশ করি জটিল ফাংশনের ক্ষেত্রে, জটিল সমীকরণের ক্ষেত্রে, জটিল সংখ্যার ক্ষেত্রে, তখন এটা একটা জটিল সংখ্যা প্রকাশ করে। মানে বাস্তব সংখ্যা আর জটিল সংখ্যা দুইজনেরই কার্তেশীয় সিস্টেম একই রকম ভাবে প্রকাশ করা যায়। তবে আমরা এভাবে প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি বলে আমরা এভাবেই সবসময় ক্লাসগুলোতে আলোচনা করব। আশা তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ নিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।